ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকহন নিবেদন করছে জিপিএচ ইস্পাত। সাথে আছি আমি তানিয়া হারুন। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে পক্ষে বিপক্ষে নানা সমালোচনার মধ্যে আজ নির্বাচন কমিশনের কাছে 5 দফা দাবিতে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতে ইসলামী সহ 8টি দল, যেখানে সংশোধিত আরপিওর আলোকে জাতীয় নির্বাচন ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ আগামী নভেম্বরের মধ্যে গণভোট দেওয়ার দাবি জানানো হলেও বিএনপি বলছে নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয়, অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত। শুধু তাই নয়, দলটির নেতারা ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশের সমালোচনা করে বলছে জুলাই সনদে বিএনপির সই করা পাতা বদলে দিয়েছে ঐকমত্য কমিশন। সুপারিশে রাজনৈতিক দলগুলোর মতামত ও নোট অফ ডিসেন্ট উল্লেখ না থাকায় সুপারিশকে একপেশে আখ্যা দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এইসব সুপারিশ কেবল জাতিকে বিভক্তি নয়, জাতীয় জীবনে দীর্ঘমেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে। এদিকে গণভোট প্রশ্নে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল নাসূচক প্রচারণা শুরু করেছে। এর সমালোচনা করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, কাবিননামায় সই করেছেন, না বলার সুযোগ নেই। এরপরও না অবস্থানে থাকলে দল হিসেবে বিএনপির মৃত্যু হবে বলে মনে করেন তিনি। বলেন, বিএনপির নোট অফ ডিসেন্ট প্রকৃতপক্ষে নোট অফ চিটিং। এদিকে আবার শাপলাকলি প্রতীক বরাদ্দ দেওয়া নিয়েও এনসিপি ইসির এক হাত নিয়েছেন। দলটি বলছে, ইসির এই প্রতীক বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত প্রতারণামূলক। হাটে হাড়ি ভেঙেছেন জামায়াতেরও। বলেছেন, জামায়াতের মুখে এক, অন্তরে আরেক। সত্যি কি রাজনৈতিক দলগুলোর মুখে এক, অন্তরে আরেক? রাজনীতির নামে কে, কিভাবে, কোথায় প্রতারণা করছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকহন স্টুডিওতে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে রাজকহনে যুক্ত হবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডক্টর হেলাল উদ্দিন। আপনাদের দুজনকে আজকে রাজকহনে স্বাগত জানাচ্ছি। শুরুটা করতে চাই ডাক্তার জাহিদুর রহমান আপনাকে দিয়ে। জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ নিয়ে বিএনপির অভিযোগ এবং আপত্তি রয়েছে সরকারের প্রতি, নির্বাচন কমিশনের প্রতি। আবার অন্যদিকে এনসিপি এবং জামায়াত এই পুরো সুপারিশকেই ইতিবাচক হিসেবে দেখছেন। অর্থাৎ বিএনপির কাছে যে বিষয়টি অযৌক্তিক, এনসিপি এবং জামায়াতের কাছে সেই বিষয়টি যৌক্তিক বলে মনে হচ্ছে। তেমনটাই আসলে ধারণা দিচ্ছে তাদের বিভিন্ন মতের বিভক্তি থেকে জানা যায় আর কি। আর যেহেতু সংখ্যাগরিষ্ঠতার হিসেবে কমিশনের দেয়া সুপারিশের আলোকেই সরকার সিদ্ধান্ত নেবেন, আমরা যদি বলি প্রধান 3টি দল যে রাজনীতিতে রয়েছেন এখন, বিএনপি, জামায়াত এবং এনসিপি, এমনটা যদি আমরা ধরে নেই, জামায়াত এবং এনসিপি যেহেতু একদিকে এবং বিএনপি একাই আরেকদিকে ওনারা অবস্থান নিয়েছেন, তাহলে সরকার আসলে কোন দিকে যাবে? খুব ইন্টারেস্টিং একটা ডিবেট। সংখ্যাগরিষ্ঠতা তো আরও যদি এক্সটেন্ড করি, এনসিপির তো ভোট ওই অর্থে নেই, এখন পর্যন্ত প্রমাণিত না। অ্যাটলিস্ট বাংলাদেশে আমি মনে করি এনসিপি চেয়ে বেশি ভোট আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। তাদের বিভিন্ন জায়গায় কিছু কিছু ভোট করে টোটাল সংখ্যা খারাপ হবে না এনসিপির তুলনায় বলছি। তো তারা নন কেন? আর যখন সবগুলো দল ইকুয়াল রাইট নিয়ে রাজনীতি আলোচনা করতে আসলো, তাদেরকেও বা বাদ দেবেন কেন? তাহলে বলতে হয় যে সংখ্যাটাই, আপনি 3টার কথা বলছেন, কিন্তু ওনারা ডিবেট করতে এসে হ্যাঁ ঠিক আছে, এক্স্যাক্টলি এটাই পারসেপশন। কিন্তু এনসিপি অন্যদেরকেও যোগ করে হিসাব করে যে মোট এতটি দলের মধ্যে, প্রায় 30টি দলের মধ্যে 26 না 27টি তাদের পক্ষে আছে। আচ্ছা, আমি একটু একটা অন্য ইন্টারেস্টিং একটা আলোচনা, একটু সূত্রপাত করতে চাই। আমরা যেভাবে সংবিধান সংশোধন করছি, এটা আসলে আইডিয়াল প্রসেস না। ইভেন এনসিপিও যেটা বলেছিল সেটা হলো এরকম, 1970-এ আমাদের যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনে আমরা একই সাথে সংসদ এবং গণপরিষদ, ওইটা একই, কখনো সে গণপরিষদে কাজ করবে, আবার সে পার্লামেন্ট হিসাবেও কাজ করবে, সরকার চালাবে। নিয়ম তো ছিল আগে এখানে যাবতীয় আলোচনা হবে, ঐক্যমত্য কমিশনে যা যা আলোচনা হলো। আচ্ছা, নির্বাচনের পর যদি এটা গঠিত হয়, পপুলার পারসেপশনকে কে জিতবে? বিএনপি জিতবে। আমরা মোটামুটি ধরি, সিট কম বেশি হতে পারে। তাহলে বিএনপি যে আলোচনাগুলো করলো, যেগুলোতে তার নোট অফ ডিসেন্ট আছে, প্রথম তো সংবিধান ফাইনালি পার্লামেন্টে পাস হবে, তখন কোন সংবিধানটা পাস হতো? এবং তখন তো বিএনপি কি একটা দল হিসাবে আপনি বলতেন? বিএনপি মানে কিন্তু একটা দল বলে যে এক ধরনের প্রবণতা এখন আমাদের বা তারা দেখাতে চাইছেন। সেই সংসদে বিএনপি একক দল হিসেবে দেখা যাবে সবার ভোটের চাইতে, সিটের চাইতে তার সিট বেশি, এবং পরবর্তীতে এটা যেত গণভোটে। তার মানে আমি যে কথাটা বলতে চাইছি যে 2-1 বা 1-এর বিরুদ্ধে আরও 26-27, এগুলো আসলে এক ধরনের কুতর্ক। এটা বলে ফেলা ভালো, আমি দলগুলোকে ছোট করছি না, কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকটা দল ইকুয়াল না। যেমন এনসিপিও তারা তাদের এই ধরনের গুরুত্ব এনজয় করছেন, কিন্তু যদি সংখ্যার ইয়েতে ফেলে দেই, আমি আরও একটা
প্রশ্ন করতে চাই। অনেকে করেন, জাতীয় পার্টি নিষিদ্ধ হয় নাই তো, এনসিপির ভোট কি জাতীয় পার্টির চেয়ে বেশি আছে এখনো? নেই তো, জাতীয় পার্টিতে আলোচনাতেই আসে নাই। না আসার কারণ আছে, কিন্তু এটা নিষিদ্ধ দল না তো এখনো। আওয়ামী লীগকে ডাকা যাবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ। তো এই জন্য বলছি আসলে তারা এগুলো দিয়ে, এগুলোর মাধ্যমে তারা আসলে বল প্রয়োগ করার চেষ্টা করছেন। এই যে শক্তি দেখানো, আমরা দুইটা মেজর দল, আর মাঝে মাঝে তারা সবাইকে একত্র করে বলছে বিএনপির একের বিরুদ্ধে আমরা এতজন আছি, মানবে না কেন? এগুলো প্রত্যেকটা রেটরিক। এবং আপনি একটা কথা বলছিলেন যে রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলগুলোর কি মুখে এক কথা পেটে আরেক কথা কিনা, আসলে তাই, এটা থাকেই রাজনীতি এরকম ভাবে। এই প্রসঙ্গ নিয়ে যদি আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি আরেকটি কথা বলেছেন যে গণভোট প্রশ্নে জামায়াত এবং বিএনপি এখন আসলে দ্বিমত পোষণ করছেন। একজন বলছে নির্বাচনের দিন গণভোট হোক, আরেক দল বলছে নির্বাচনের আগে গণভোট হোক। সেই প্রসঙ্গে বলতেছে, কিন্তু উনি আসলে বলেছেন যে গণভোট জাতীয় নির্বাচনের আগে হবে না পরে, এটা জামায়াত ও বিএনপির কুতর্ক। গণভোট প্রশ্ন জামায়াত একসময় বিএনপির সঙ্গে একত্র হয়ে যাবে। সত্যি কি আসলে একত্র হয়ে যাওয়ার সম্ভাবনা আপনি দেখছেন কিনা? এই জন্যই কি বিতর্ককে আসলে কুতর্ক নাম দেওয়া হচ্ছে কিনা? একত্র হতে হবে বলে আমি মনে করি। কারণ হচ্ছে এই পরিস্থিতি চলতে চলতে নির্বাচন ভণ্ডুল হতে পারে, এটা কেউ অ্যাফোর্ড করতে পারে না। আরেকটা কথা জরুরি, নির্বাচন নভেম্বরে হবে না ডিসেম্বরে হবে, এটা খুব মেজর ক্রাইসিসটা অন্য জায়গায়। ওটা রিজলভ কীভাবে হবে আমি জানি না। সেটা হচ্ছে গণভোটে কি এই যে 48টা নোট অফ ডিসেন্ট ছাড়া কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের যে জিনিসগুলো আছে, 48টা যে অ্যামেন্ডমেন্ট ছাড়া যাবে বলা হচ্ছে, এটা মূল ক্রাইসিস। এবং এটা আগে জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, যে প্রতারণার কথা বললেন, আমি তো রাদার দেখছি সরকার বা ঐক্যমত্য কমিশনের দিক থেকে এখানে প্রতারণার পরিস্থিতি তৈরি হয়েছে। এবং ঐক্যমত্য কমিশন মানে আমাদের সরকার প্রধানও সেখানে আছেন, তিনি সেটা চিফ। সো ওইটা ক্রাইসিস হবে। কিন্তু গণভোট নভেম্বরে না ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে, এটা আমার মনে হয় শেষ পর্যন্ত থাকবে না। কারণ বিএনপি খুবই টাফ অবস্থান নিয়েছেন এবং আমি ধারণা করি সব মিলিয়ে এটা ফেব্রুয়ারির দিকেই হয়তো হবে। না হলে আমি নির্বাচনে যাব না, না হলে এটা করব না, এটা বলার স্কোপ আসলে নেই আমি মনে করি। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, জুলাই জাতীয় সনদে বিএনপির সই করা পাতা বদল করে দিয়েছে নির্বাচন ঐকমত্য কমিশন, এমনটা অভিযোগ তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনাব রুহুল কবির রিজভীর অভিযোগ যদি সত্যি হয়, তাহলে আমি একটু জানতে চাই বিএনপি এখন কি করবে, মানে আপনাদের অবস্থান সম্পর্কে একটু পরিষ্কার জানতে চাই। আপনারা তো এরই মধ্যে সনদে সই করে ফেলেছেন, আপনারা সংবাদ সম্মেলন করে নানা অযৌক্তিকতার কথাও তুলে ধরেছেন। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি, এবং সনদ এবং সুপারিশ ঘিরে কি এখন পাল্টানোর কোনো উপায় আছে কিনা, কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। জনাব রুহুল কবির রিজভী তিনি যে বক্তব্য দিয়েছেন যে পাতা বদলানো হয়েছে, কিন্তু তার আগেই কিন্তু জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐকমত্য কমিশনে প্রতিনিধিত্ব করছিলেন দীর্ঘদিন ধরে, তিনি কিন্তু বলেছেন, আগে থেকেই বলেছেন, যে সমস্ত বিষয় আলোচনার টেবিলে ছিল না সেগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। আপনার গণপরিষদের কথা বা এ ধরনের বিষয় যেখানে আলোচনা হয়নি সে সমস্ত বিষয়গুলো কিন্তু দেখা গেছে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি প্রথমে একটু বলে নিই, আমি অনেক আগ থেকে কিন্তু বলে এসেছিলাম যে এমিনেট ক্যানট বি এ জাজ ফর ইজ ওন কজ। একজন মানুষ নিজের বিচার করার জন্য নিজে বিচারক হতে পারবেন না। ঐকমত্য কমিশনটাকে গঠন করা হয়েছে, স্পিরিটটা ছিল জুলাই আগস্টে যে স্টুডেন্ট মাস আপরাইজিং ছিল, যেটা এক ধরনের গণ অভ্যুত্থান, স্বৈরাচার বিরোধী আন্দোলন 15-16 বছর, তারপরে আপনার এই যে ছাত্র জনতার যে আন্দোলন, সমস্ত কিছু মিলিয়ে যে একটা নতুন বন্দোবস্তের কথা অনেকে বলেছেন, বলে সরকার তখন উপলব্ধি করেছিল যে বিভিন্ন আপনার যে পুলিশ বলেন, জনপ্রশাসন বলেন, সংবিধান বলেন, অনেক ব্যাপার, জুডিশিয়ারির কথা বলেন, মিলে বিভিন্ন কমিশন করা হয়েছে। জাহিদ ভাই নিজেও একটা কমিশনের সদস্য ছিলেন। সংবিধান সংস্কার কমিশন আছে, তথ্য বিষয়ে আছে, প্রেসের বিষয় আছে, অনেক কিছু আছে। সমস্ত কিছু মিলিয়ে অনেকগুলো কমিশন করা হয়েছে। সরকার সেখানে পার্ট হওয়ার কথা ছিল না। কিন্তু আমি প্রথমে খুব বিস্মিত হয়েছি, যিনি সরকার প্রধান বা সরকার কমিশনগুলো করে দিয়েছে, আলী রিয়াজ সাহেব সভাপতিত্ব করেছেন। আমি ভেবেছিলাম যে হেডেড বাই ডক্টর আলী রিয়াজ, পরে একসময় দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সভাপতি। তার মানে কি, সভাপতি সরকারকে আপনার এই জুলাই সনদটা চূড়ান্তভাবে হস্তান্তর করবেন এবং স্বাক্ষরটা ওনার স্বাক্ষরে যাবে, কারণ উনি সভাপতি। তাহলে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এই জায়গাটাতেই প্রথম মনে করেন আপনার এই জুলাই সনদ। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ঐকমত্য কমিশন, আমি ব্যক্তিগতভাবে এবং নীতিগতভাবে আমি এটা সমর্থন করতে পারিনি। কেন পারিনি? আপনি সনদটা কেন করছিলেন? যে এই বাংলাদেশে আপনার 71 সালের পর 72 থেকে 54 বছর আপনার মনে করেন যে শেষ হয়ে আছে। আমরা মনে করেন যে গণতন্ত্র বিভিন্ন সময় মনে করেন যে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, বন্ধুর অবস্থার মধ্য দিয়ে বাধাগ্রস্ত হয়েছে, বিপদগ্রস্ত হয়েছে, লাইনচ্যুত হয়েছে।
আপনি এসে একেবারে আলাদিনের চেরাগ পেয়ে গেছেন, যা আপনি এই যে 270 দিন মিটিং করে যে 270 দিনের মধ্যে সংসদে গেলে সেটা পাস না হলে অটোমেটিক পাস হয়ে যাবে, আপনি কোথার থেকে পেলেন? আপনি এত বছরের জঞ্জাল সরাবেন আপনি কিভাবে? আপনার প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে একদিনে, গড়ে ওঠে না, এটা অনেক সময় ওভার দ্য ইয়ার্স লাগে, এবং সেটার জন্য মানসিকতার পরিবর্তন লাগে। আপনার একটা গণতান্ত্রিক ব্যবস্থা ভোটাভুটি হয়ে একটা সরকার, রাজনৈতিক সরকার যদি আরও এখন থেকে 9 মাস আগে 6 মাস আগে আসতো, আমি তো মনে করি 6 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত ছিল। আপনার এই সমস্ত কমিশন, এই সমস্ত সংস্কার, কোনো সংস্কার কোনোদিন টেকসই হবে না। কেন? এই যে দেখেন আজকে যে প্রতারণার কথা বলা হচ্ছে, পাতা বদলানোর কথা বলা হচ্ছে, আপনার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কতগুলোই আছে। আমাদের সংবিধানের 17টা সংশোধনী আছে, তার মধ্যে 6টা সংশোধনী সুপ্রিম কোর্টে বাতিল হয়ে গেছে। দ্বিকক্ষের কথা বলেছেন, আমাদের বিদ্যমান সংবিধানে কি সেটা আছে? আপনি আমাকে বলেন, বাংলাদেশের 10% মানুষ এই 48টা কোশ্চেনের একটা কোশ্চেন এর বেশি অন্যরা, আপনার বাকি যে রেস্ট 90%ই পাওয়া যাবে বাংলাদেশে, মনে করেন যে একটা কোশ্চেনও ঠিকমতো বুঝবে না, আপনি তাকে দেবেন 48টা প্রশ্ন, এবং তাও আবার কি হাত পা বেঁধে সাঁতার কাটতে বললেন। কোনো একটা বিষয়, যে জাহিদ ভাই হিন্দু মুসলমান, নাম দেখে আপনি বলতে পারবেন হ্যাঁ উনি মুসলমান, এটা এইরকম তো কোশ্চেন না। আবার অনেকে বলেন যে বিএনপি ওই জিয়াউর রহমান সাহেব না ভোট দিয়েছিলেন, যে ওনার কর্মকাণ্ড আপনি সমর্থন করেন কিনা। প্লেইন অ্যান্ড সিম্পল, ব্রেক্সিট সমর্থন করেন কি করেন না? ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসবো, ইউকের ন্যাশনালরা আপনার সেই সুযোগটা পেয়েছিল। এই রকম একেবারে আমাদের কি বলে ধর্মগ্রন্থের মতো একেবারে এত পৃষ্ঠা আজকে এতটা একটা বছরের বেশি ধরে আপনারা এগুলি করলেন, এগুলো তো ফাত্রামি করলেন জাতির সঙ্গে, প্রতারণা তো জাতির সঙ্গে করেছে। একটু ছোট্ট করে জানতে চাই ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, বিএনপির এই পক্ষ থেকে যে আপত্তিগুলো, অভিযোগগুলো তোলা হয়েছে, অযৌক্তিকতার কথা তোলা হয়েছে, ইসি থেকে কি কোনো ব্যাখ্যা দেওয়া উচিত ছিল কিনা? যেহেতু গুরুতর একটি অভিযোগ আছে যে প্রতারণা করেছে, এমনটা দাবি করছে। ইলেকশন কমিশন টোটালি ইন্ডিপেন্ডেন্ট একটা বডি, ঐকমত্য এটা ঐকমত্য কমিশন, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। ঐকমত্য কমিশন আপনার তাদের পক্ষ থেকে, ঐকমত্য কমিশন মানে কি? ঐকমত্য কমিশনের তো সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এবং উনি সরকার, যিনি কোনো ব্যাখ্যা দেওয়া উচিত মানে ছিল যাহা কিনা? পান্ন তাহাই যেহেতু তেপ্পান্ন। অনেক গুরুতর অভিযোগ আসলে প্রতারণা এসে এখনো পর্যন্ত কেউ কিছু বলেননি। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে প্রেস কনফারেন্স করে টোটালটাই কিন্তু স্টেটমেন্টের মধ্যে বলেছে, যা যা আছে সেটা জাতির সামনে আপনার প্রকাশ্যে দিয়েছে। বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটাও জাতির কাছে কিন্তু প্রকাশ্যে দিয়েছে, লুকোচুরির কোনো কিছু নেই। আমাদের পক্ষ থেকে প্রতারণার বিষয় না। আমি পছন্দ করি না, কোনটা করি না, আমি সেটা স্পষ্টভাবে বলে দিয়েছি। ডক্টর হেলাল উদ্দিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য। ডক্টর হেলাল উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি রাজকাহনে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি একটি গৃহযুদ্ধের দিকে অগ্রসর হবে, এবং তার দায় প্রধান উপদেষ্টাকে নিতে হবে। এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে এই ধরনের হুমকি আসলে দেওয়া কি রাজনৈতিক চাপ সৃষ্টির কোনো কৌশল কিনা, কিংবা যদি তা বাস্তবও হয়, সেই পরিপ্রেক্ষিতে আপনাদের মতো দল কিংবা বিএনপির কাছেও, আমি এই প্রসঙ্গে আমি অসীম ভাইয়ের কাছেও আসবো, আপনাদের অবস্থান কি হবে? জি, ধন্যবাদ। আজকের আমার সহ আলোচক বৃন্দ আছেন বিজ্ঞ, এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা দর্শক আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন তার একটা দল আছে, তার মত আছে, তার ব্যক্তি স্বাধীনতা আছে, সেখান থেকে তিনি বলেছেন, এর উত্তর তিনি দিতে পারবেন ভালো। আর আসলে দেশের মানুষ এখন চাচ্ছে ইলেকশন। ফেব্রুয়ারিতে যে ইলেকশনের বিষয়ে এখন সবাই একদম রেডি হয়ে গেছে, তো সেখান থেকে সে বলতে পারে যে ফেব্রুয়ারিতে ইলেকশনে না হলে একটা মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে, একটা বড় কিছু ক্ষয়ক্ষতি হতে পারে, এগুলো থেকে সে চিন্তা করতে পারে। তো আসলে আমরাও চাই, সবাই চাই যে ফেব্রুয়ারিতে ইলেকশনটা হয়ে যাক, হ্যাঁ, এটা হওয়া দরকার, এবং একটা সুন্দর গ্রহণযোগ্য একটা স্বচ্ছ নিরপেক্ষ একটা ইলেকশন হওয়ার জন্য যা যা করা দরকার সেটা যেন অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেন, এবং যেটা জুলাই সনদের ব্যাপারে যে কথাগুলো আসতেছে এগুলো আইনি ভিত্তি দিয়ে এর ভিত্তিতে যদি ইলেকশনটা হয় তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, এবং দীর্ঘদিন পরে একটা ইলেকটেড গভর্নমেন্ট পাবে, তাদের কাছে মানুষের অনেক চাওয়া পাওয়া আছে, সেগুলো বাংলাদেশ পাবে। বিশেষ করে তরুণ প্রজন্ম যে জন্য জীবন দিল, তারা রক্ত দিল। এবং ডক্টর হেলাল উদ্দিন, ডাক্তার জাহিদুর রহমান, যেমনটা ওনার সাথে আমি আলোচনা করে বলছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপি নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি একই প্রসঙ্গে বলেছিলেন যে বিএনপি জামায়াতের যে গণভোটের বিতর্ক, সেটিকে উনি কুতর্ক হিসেবে আখ্যা দিয়েছেন, কারণ পরবর্তীতে এমন হবে যে এই গণভোট প্রসঙ্গে বিএনপি এবং জামায়াত একত্রিত হওয়ার সম্ভাবনা উনি দেখছেন, সেটা আরো স্পষ্ট হবে পরবর্তীতে, তিনি এমনটা বলেছেন। এই কুতর্ক প্রসঙ্গকে আপনি কি বলবেন? এখন
ওনার মন্তব্য আমি কেমনে বলবো, ওনারা মানে ওনাদের দৃষ্টিভঙ্গি থেকে বলতেছেন। আসলে গণতন্ত্র মানেই তো বিতর্ক, বিতর্ক করেই একটা জায়গায় গিয়ে সবাই পৌঁছবে এবং সর্বমত যেখানে আসবে সেইটাই গ্রহণযোগ্য হবে। গণতন্ত্র মানেই তো যেটা বেশিরভাগ মানুষ পছন্দ করে সেটা হয়। তো আমরাও চাই যে গঠনমূলক সমালোচনা হবে, আলোচনা পর্যালোচনা হবে। যেমন গণভোট একসময় বিএনপি কিন্তু আনে নাই, মানে চায় নাই বা ফিল করে নাই, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু গণভোট চাচ্ছে। কেমন? আমরা চাচ্ছি নির্বাচনের আগে, আর ওনারা চাচ্ছে যে একই দিনে। এই তো বিতর্ক। তো একটা পর্যায়ে তো সমাধান হয়ে যেতে পারে। সমাধান হতে পারে, কিন্তু এই যে রাজনৈতিক দলগুলোর এই যে মন্তব্য, এটা জনগণের কাছে কি ভিন্ন বার্তা দিচ্ছে না? কারণ উনি আরও একটি কথা বলেছেন যে জামায়াতের মুখে এক অন্তরে আরেক। এই ধরনের মন্তব্য জনগণের কাছে আপনার মনে হয় না নির্বাচন ঘিরে, সামনে যেহেতু নির্বাচন, তার জন্য আপনাদের দল নিয়েও জনগণের কাছে একটি ভিন্ন বার্তা যেতে পারে? সেই প্রসঙ্গে আমি আপনার অবস্থান সম্পর্কে বা আপনার মন্তব্য জানতে চাচ্ছি। বাংলাদেশের মানুষ অনেক সচেতন। একজন একটা কথা বললো সেইটাই যে একটা সবাই ধরে নেবে এমন না। তারা দেখবে বাস্তবতা কি, কোনটা জনগণের পক্ষে যাচ্ছে, বিপক্ষে যাচ্ছে, বা জামাতের এখানে কি লাভ হচ্ছে, কি লস হচ্ছে, এগুলো তো জনগণ দেখবে। দেখার পরে জনগণ সিদ্ধান্ত নেবে। এই জন্য আমরা খুব বিচলিত না। যার বক্তব্য তিনি বলতেছেন, একটা পর্যায়ে তিনি বুঝবেন যে আর বলাটা ঠিক হয়েছে কি হয়নি, তিনি যে উপলব্ধি করতে পারবেন। জি নিশ্চয়ই। আমরা একটি বিরতি থেকে ফিরছি, আবারও আলোচনায় ফিরবো। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, আপনার কাছে আসতে চাই। আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার সরকারের নেই। আপনার কাছে একটু জানতে চাই কেন নেই সরকারের, সেই বিষয়টি একটু বলবেন। আর নিশ্চয়ই জানেন আজকে আসলে গণভোট ঘিরে সামাজিক মাধ্যমে হ্যাঁ না ক্যাম্পেইন শুরু করেছে, উত্তাল পরিবেশও সৃষ্টি হয়েছে, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে বিএনপির পেজ থেকে কিংবা ছাত্রদল বা সহযোগী সংগঠনগুলো থেকে না ভোটের প্রচারণা চলছে। তাহলে কি বিএনপি ভেতরে ভেতরে জুলাই সনদে না ভোটের অবস্থান নিচ্ছে কিনা সেই বিষয়টি জানাবেন। আর জনগণের সাথে আসলে মানে আমি জানতে চাচ্ছি না ভোটকে জয়যুক্ত করতে আপনাদের অবস্থান কি আসলে? না, এটা কিন্তু অফিসিয়াল অবস্থান না। এখানে একটা কথা আছে, সংসদ নির্বাচনের আগে গণভোটকে না বলুন। ওটাই কিন্তু ছাত্রদল যেটা আপনার ক্যাম্পেইন করেছে, সেটা হচ্ছে যে আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সংসদ নির্বাচনের দিন একই দিন বিএনপির দাবি যেটা গণভোট সেদিন যেন হয়, তার আগে না। এটা গণভোটের পক্ষে যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি যে প্রসঙ্গটা বলেছেন, আমি আমার সূচনা বক্তব্যে বলছিলাম যে বিএনপির জন্ম হয়েছে হ্যাঁ ভোটের মাধ্যমে, মৃত্যু হবে না ভোটের মাধ্যমে, না ভোট দিয়ে নিজেদের কবর রচনা করবেন না, এই প্রসঙ্গটি উনি বলেছেন। আমি একটা কথা বলি, আমি ওনার সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই। মূলত আপনার এই যে যারা এই যে ছাত্র আন্দোলনের মধ্যে ছিলেন, ওনারা তো চাকুরির জন্য, এমনি কথা হচ্ছিল জাহিদ ভাই, ওনারা যদি আপনার বিসিএস পুলিশ কিংবা অ্যাডমিন ক্যাডারে যেতে পারতেন অনেকে, তাহলে আপনার পতিত স্বৈরাচার যিনি ছিলেন প্রধানমন্ত্রী, ওনাকে হয়তো বা ওনারা সেবা দিতেন। যদি ওনাদের শেখ হাসিনার কথা থেকে কিন্তু এটা বোঝা গেছে, শেখ হাসিনা কিন্তু বলেছেন যে এদের উপর ত্যক্ত বিরক্ত হয়ে আমি 18 সালে এটা মেনে নিয়েছিলাম। মেনে কি করছে, চোরের কয় চুরি কর, গেরস্তরে কয় সজাগ থাক। মুক্তিযোদ্ধার সন্তানদেরকে বলছে তোরা গিয়ে আদালতে কর, মামলা করে সেই জায়গাতে এসে ওইটা যখন আপনার রিভার্স হয়ে গেল, তখন অ্যাপিলেট ডিভিশনে তারা অ্যাপিল করলো। এই নিয়েই তো আন্দোলনটা। শেখ হাসিনা যদি বলতো হ্যাঁ ঠিক আছে এইটাও বিরক্ত হয়ে গেছে মাইনা নেই, তাহলে আর এরা এই আন্দোলনটা করতো না। হাসিনার প্রথম চাইতো না, ওরা বলতো যে বিসিএস চাকরিটা দেন, আমি পুলিশে যাই, আপনার সেবা করবো, আপনার পা চাটবো। দিস ইজ দ্য রিয়ালিটি। না, দিস ইজ দ্য রিয়ালিটি, এটাই হলো বাস্তবতা। আমি বলি উনি হ্যাঁ বলেছেন না বলেছেন কিছু যায় আসে না। জিয়াউর রহমান সাহেব হ্যাঁ না ভোট দিয়েছিলেন যখন, জিয়াউর রহমান সাহেবের কর্মকাণ্ড আপনারা পছন্দ করেন কি করেন না, এটা ছিল সেরকম একটা অবস্থা। জিয়াউর রহমান সাহেবের সঙ্গে বাকি কাউকে মেলাবেন, আমার মনে হয় সে ধরনের যোগ্যতাও এখনও নাসিরউদ্দিন পাটোয়ারির হয়নি। দ্বিতীয় কথাটা হচ্ছে যে নায়ের কথা বললেন, ফেসিস্টের হাসিনা 15 বছর চেষ্টা করে বিএনপির নাতে নিতে পারেন নাই, দাগের বাইরে নিতে পারেন নাই। উনি যদি এটা বলেন, তো ওনার এই বিষয়টা নিয়ে আমি খুব বেশি আলোচনা করতে চাই না। উনি কেন বলেছেন, কী জন্য বলেছেন, ভিন্ন কথা। আমার দলের মহাসচিব মহোদয় যে কথাটা বলেছেন, এ সরকারের এখতিয়ার নেই, আসলে তো নেই। আপনি যদি আপনার গণভোট করতে হয় তাহলে আপনার সংসদে সেটা লাগবে, সংবিধানে ওটাই পারমিট করে। আপনি সংসদ সদস্যরা গণভোটের কথা যদি বলেন বা কোনো অধ্যাদেশ জারি করেন যেটাতে বলা আছে যে গণভোটের প্রয়োজন হবে, তখন সেটা আসবে আবার গণভোটে। তার মানে সংসদে পাশ হলেই হবে না, তার জন্য গণভোট লাগবে। তো আপনি এখন কিভাবে করবেন যে 48টা অধ্যাদেশ আপনি যে বিষয়গুলো সংবিধান সংস্কার সংক্রান্ত, এগুলি করতে হলে আপনার সংবিধান এখন যেটা আছে,
সংবিধান বাতিল হতে হবে, বাতিল যদি হয় তাহলে একটা কথা, যতক্ষণ পর্যন্ত সংবিধান আছে ততক্ষণ পর্যন্ত কোনো সংশোধন আপনি করতে পারবেন না। কারণ সংবিধান কার্যকর, তার মানে একটা সংসদ থাকবে, তার মানে আগে সংসদে নির্বাচনটা হতে হবে। তারপরে এই যে কেন এতদিন ধরে আলাপ আলোচনা হয়েছে, আমি নিজে একজন আইনজীবী, আমি যতটুকু বুঝি, আমি একটু আগেও বলেছিলাম যে 17টা সংশোধনী হয়েছিল, সেগুলো আপনার বাতিল হয়েছে বিভিন্ন সময়ে। সেই সমস্ত বিষয়গুলো আপনার 6টা আমরা সুপ্রিম কোর্ট বাতিল করেছে। আরেকটা জিনিস আছেন, দেখেন 15 সংশোধনী এখনো সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পেন্ডিং আছে। তো আপনি কিভাবে আপনার এই সনদ আপনার করবেন, চূড়ান্ত করবেন? সেটা আপনার কোর্টকে ইগনোর করা হলো। কোনো মতেই এই সমস্ত জগা খিচুড়ি দিয়ে সম্ভব না আমি মনে করি। দ্বিতীয় কথা, 270 দিন ধরে 270 দিনের মধ্যে যদি পাস না হয় তাহলে অটোমেটিক পাস হয়ে যাবে। তাহলে এতদিন ধরে আপনার আলাপ আলোচনার কোনো দরকার ছিল না। তো ডক্টর জাহিদুর এটা একটা রহমান, জিনিস আমি আপনার কাছে আসতে চাই। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন রাজনৈতিক দলগুলোর যে বিভক্তি, মতের পার্থক্য, সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন আপনারা যদি এই রকম ভূমিকা নেন সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না। অর্থাৎ তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে এমনটা বলছেন। আপনার কি মনে হয় বড় দলগুলো যদি এরকম সরকারের কাজ কঠিন করে তুলে তাহলে তা কি সহজ করার উপায় কি এখনো আছে কিনা? সমস্যা হচ্ছে সরকার ঠিকঠাক মতো রোল প্লে করছে কিনা। আমরা একটু খেয়াল করি, একটা প্রতারণার অভিযোগ করা হয়েছে যে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেখানে নোট অফ ডিসেন্ট ছিল। এরপর বাস্তবায়ন পদ্ধতি যখন বলল, গণভোট যখন যাবে, নোট অফ ডিসেন্ট দেওয়া হলো না। মানে একটা কথা মানে বলেছেন, আমার কাছে এটা একটা রাজনৈতিক নেতার বক্তব্য, তারপর আমার কাছে আমি এটা কোট করতে চাই। যেন সালাউদ্দিন আহমেদ বলেছেন রেফরি নিজে গোল দিচ্ছে। রেফরির কাছে তো গোল দেওয়া ছিল না, ঐকমত্য কমিশন সবাই মিলে যেটা কথা হয়েছে সেটা নিয়ে ফাইনালি করবেন। আমি আরেকটু আসি, ঐকমত্য কমিশন বাস্তবায়নের পদ্ধতি বা আইনি ভিত্তির জন্য কোনো কাজ করবেন না, এটা তাদের এখতিয়ার ছিলই না। জুলাইতে তারা কাজ শেষ করেছিলেন, বলেছিলেন 2 বছর মানে নতুন সংসদ গঠনের পর পরবর্তী 2 বছরের মধ্যে এটা ইমপ্লিমেন্টেশন হবে। মানলেন না, যে ভাই আছেন জামায়াত ইসলামী, এনসিপি সহ, একটু খটমট লেগেছে। একটু এই প্রসঙ্গে একটু বলে রাখি, মানে ওনারা একসময় খুবই অ্যালাইন্ড হয়ে কথা বলছিলেন। এই যে মুখে এক অন্তরে আরেক কেন বলেছে সেটা আমি ধারণা করতে পারি। সেটা হচ্ছে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে জামায়াত ওই যে আইনি ভিত্তি না থাকলে করব না, এনসিপির মতো করেই বলছিলেন। এমনকি ওই স্পটে থাকা একজন জামায়াত নেতা ওখানে গিয়ে বলেছেন আমরা মূল কাগজটা দেখি আইনি ভিত্তি আছে কিনা, দেখে আমরা সিদ্ধান্ত নেব। ওইটা তো নাই, কিন্তু সাইন করে দিয়েছেন। সো মুখ আর অন্তরের মধ্যে ডিফারেন্স আছে। তো যে কথাটা বলছিলাম, ওনারা তখন একসাথে ছিলেন, তখন ওনারা মিলে দাবি করলেন যে না বাস্তবায়নের পদ্ধতি লাগবে। এরপর আবার সেটা নিয়ে আলোচনা শুরু হলো। এর পরবর্তীতে যে সিগনেচার যেটা হলো যে সনদে, পরবর্তীতে গিয়ে আপনি একদম ভিন্ন জিনিস আবার বাস্তবায়নের জায়গায় দিলেন। সো সরকার আমরা কেন বলছি, কারণ ডক্টর ইউনূস এটাকে লিড করছেন। মানে সরকার কিন্তু বলতে পারেন এটা কমিশন করেছে। বাস্তবায়নের পদ্ধতি যেটা যদি তার হাতে হস্তান্তর করলো, সেদিন তিনি আবার প্রধান উপদেষ্টার রোল প্লে করছেন। আগের দিনই কিন্তু একটা বৈঠক হয়েছিল ঐকমত্য কমিশনের, যেটা আবার ডক্টর ইউনূস ঐকমত্য কমিশনের প্রধান হিসাবে চেয়ার করেছেন এবং উনি নিজে ওটা সাইন করেছেন, যেটা উনি পাঠাচ্ছেন। তো তাহলে সরকার যখন রেফারি হিসাবে ঠিকঠাক মতো পারফর্ম করতে পারে না, তারপর যখন কেওস তৈরি হয়ে যায়, তখন এই কথাগুলো বলা কিন্তু খুবই হাস্যকর। আগামী নির্বাচন ঘিরেও একটি শঙ্কা তৈরি হচ্ছে জনমনে যে উপদেষ্টাদের মধ্যে আসলে কিছু বিতর্ক ছিল, যে উপদেষ্টাদেরকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন দাবিও জানানো হয়েছে, বিএনপির পক্ষ থেকেও, জামায়াতের পক্ষ থেকেও। এই যে বিতর্কিত, এনসিপির পক্ষ থেকে বিতর্কিত যে করা হচ্ছে উপদেষ্টাদের, তাদের মাধ্যমেই কি আগামী নির্বাচন আসলে সুষ্ঠু হতে পারে কিনা, কি মনে হয়? আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে। মানে ওনাদের হঠাৎ সমস্যা লেগে গেছে, কিন্তু এর আগে বিএনপি 3 জন উপদেষ্টার একটু সংক্ষিপ্ত, হ্যাঁ দ্রুত, উপদেষ্টা এবং একজন সচিবের নাম দিয়েছে বলে, এটা আমি জানি না, পত্রিকায় আসে নাই। একজন উপদেষ্টার নাম বলে, যেহেতু উনি পাবলিকলি করেছেন, মিস্টার ফজলুল কবির খান, একদম নাম দিয়ে স্ট্যাটাস দিয়েছেন। বিএনপির তালিকায় নাকি উনি আছেন, সাথে 2 জন আছেন, একজন হলো বিশেষ সহকারী আর একজন হচ্ছে সচিব। জামায়াত ইসলামী 3 জনের নাম দিয়েছে, এনসিপির তালিকায়ও এই 3 জন আছে। এনসিপি আবার আরও 2 জন সাথে যোগ করেছে, কিন্তু জামাত আর এনসিপির এটা মিল আছে। আপনি যেটা বলছেন, আমি এটাকে খুব বড় সংকট মনে করি না। কারণটা হচ্ছে আসলে আমি ঠিক নিশ্চিত নই কতটুকু অ্যালাইন তারা আছে। ঘটনা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে সবাই সরকারকে চাপে রাখতে চায়। সরকার চায়, চাপ দিয়ে চেষ্টা করে সরকার অন্তত নিউট্রাল থাকবে। আমি বলছি না জামায়াত ইসলামের কোনো ইভিল ইন্টেনশন আছে, এনসিপির বা জামাতের, বিএনপির, যে আমার পক্ষে কাজ করতে হবে, কিন্তু তারা প্রত্যেকে যেটা চেষ্টা করছেন নিউট্রাল যাতে থাকেন, এই চাপটা সেটার অংশ, এর বেশি কিছু না। ডক্টর হেলাল উদ্দিন, কিছুক্ষণ আগে ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম এবং ডাক্তার জাহিদুর রহমানের সাথে আমরা কথা বলছিলাম এই যে সনদ বাস্তবায়নের আদেশ জারির বিষয়টি নিয়ে। যেমনটা বিএনপি থেকে বলা হচ্ছে সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার সরকারের নেই। আপনার কি মনে হয় কোন ক্ষমতা বলে সরকার আদেশ জারি করতে পারে বলে আপনি মনে করেন?
দেখুন এখানে যে একটা বিপ্লব হয়েছে, একটা অভ্যুত্থান হয়েছে, এটা কোনো গ্রামার মানে নেই। কোনো গ্রামার মেনে কিন্তু বিপ্লবটা হয় নাই। গ্রামার যদি সংবিধান সব কিছু মেনেই হতো তো শেখ হাসিনাই বসে থাকতো, কেন তার যাইতে হবে? সে তো প্রধানমন্ত্রী ওত নিয়েছে, তাকে কেন যেতে হলো? তাকে পালাইতে হলো কেন? দেশেও থাকতে পারলেন না, পালাই গেলেন। তার মানে জনতার সে অভিপ্রায় অনুযায়ী সে দেশে থাকতে পারেনি। এই জনতার অভিপ্রায়ই মোহাম্মদ ইউনূস সাহেব, উনি এখন চিফ অ্যাডভাইজার, এবং ওই কারণেই উনি অর্ডিন্যান্স জারি করতে পারবেন এবং আদেশ জারি করতে পারবেন। কেমন? এইটা হলো আর্টিকেল 7 অনুযায়ী উনি এটা পারবেন, এটাতে কোনো নাই। আর একটা আমি অসীম ভাইকে একটু মানে বলি যে আসলে দেখেন, যারা যখন এই নেতৃত্ব আসে, যে কারণেই হোক, ওরা হয়তো চাকরির জন্য আন্দোলন শুরু করেছিল, কিন্তু প্রেক্ষাপটটা যখন তৈরি হয়ে গেছে, তারা যে বীরের ভূমিকা রেখেছে, এটাকে আমাদের স্মরণ করা উচিত এবং স্মরণ করতে হবে। এবং আপনাদের যিনি চেয়ারপারসন মানে প্রতিষ্ঠাতা, উনি কিন্তু ইচ্ছা করে এই হন নাই, প্রেসিডেন্ট বা মানে সামরিক শাসক উনি হন নাই। ওনাকে কিন্তু পরিস্থিতি বাধ্য করেছিল। একটা পর্যায়ে উনি সেনাদের আয়াতে চলে গেলেন, মানে গ্রেপ্তার করে ফেলেন ওনাকে। এরপরে আবার সিপাহী জনতা ওনাকে বের করে নিয়ে এসে ওনাকে নায়ক বানায় দিলেন এবং উনি দেশের হাল ধরলেন। এটা কিন্তু প্রেক্ষাপটে এটা হয়ে যায়। আজকে যারা এনসিপির নেতারা এই পর্যায়ে গেছে, তারা প্রথমে চাকরি, এরপর থেকে আপনার 7 দফা, এরপর 1 দফার দিকে চলে গেলেন। এটা যে সাহসী ভূমিকা রেখেছেন, ওই সামনে না থাকলে কিন্তু পিছনের জনগণ থাকতো না। তাহলে এটার জন্য তাদেরকে অবশ্যই আমাদের সম্মান দেখানো উচিত। ভুলভ্রান্তি মানুষের থাকবে, তাকে সংশোধন করে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আর আমাদের এই বিপ্লব কোনো গ্রামার মেনে হয় নাই। অতএব এই সরকার যে কাজগুলো এখন করতেছেন, এটা এইভাবেই আমাদেরকে মেনে আগায় যেতে হবে, না হলে আমরা পরিত্রাণ পাবো না। আইনি ভিত্তি দিয়ে এটাকে রেকটিফাই করে আমাদের আগামীতে এগিয়ে যেতে হবে, না হলে আমরা যাবো কোথায়? যাওয়ার তো উপায় নাই তো। এবং সবাই মিলেই আমাদেরকে হেফাজতের মধ্যে পড়ে যেতে হবে। নিশ্চয়ই আমাদের সবার প্রচেষ্টায় আসলে নির্বাচনও সুষ্ঠু হবে সেই প্রত্যাশা আছে। একটি বিরতি নিয়ে ফিরছি, আবারও আলোচনায় ফিরবো। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, এবার আপনার কাছে আসতে চাই। নানা জল্পনা কল্পনার পর এবার অবশেষে প্রতীকের তালিকায় শাপলা কলি যুক্ত করেছে নির্বাচন কমিশন, এবং তার সেই যুক্ত করার প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, তোমরা এখনো বাচ্চা, তোমরা এখনো ফুটোনি। এই ন্যারেটিভটি দাঁড় করিয়েছে রাজনৈতিক দলগুলো। এই বিষয়ে আপনি কিছু যুক্ত করবেন কিনা? না, আমি এটা বলি যে বাচ্চা বলে যে তারা এখনো তারা তো একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আমি একটা জিনিস বলি, আমার সহ আলোচক ডক্টর হেলাল ভাই যে কথাটা বলেন, আমি যে আন্ডারমাইন করেছি, আমি ব্যক্তি হিসেবে কিন্তু একজনকে করেছি। আমি কিন্তু সবচেয়ে বেশি প্রশংসা তাদেরকে করেছিলাম, এবং ডে 1 থেকে তারা যেভাবে রাজনৈতিক দলগুলোকে মেলাইন করে কথাবার্তা বলেছে, আমি সবসময় বলেছি যে এটা হয়তো তাদের বয়স এবং অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে তাদের হয়তো বা তারা মানে অতিরঞ্জিত বা অনেক কিছু করেছে, কিন্তু তারপরেও তারা তো আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। অর্থাৎ সেই আন্দোলন, তারা ওই কোটাতে চাকরি পাবে কি পাবে না সেটা কোনো কথা না, আন্দোলন তো হয়ে গেছে তাদের নেতৃত্বে, এটা হলো বড় কথা। সেজন্য আমি ক্রেডিট, মানে তাদেরকে ক্রেডিট অনেক আগ থেকে দিয়ে এসেছি। কিন্তু তারা যেভাবে আপনার মেলাইন করেছে সেগুলো ঠিক হয় না। যার কারণে আমি একটা কথা বলি যে এনসিপি দল হিসেবে এখন দলিত মথিত একটা মন্ডের মতো। তার কারণটা আপনি দেখেন যে জাহিদ ভাই যেটা বলেছেন, তারা এখনও কোনো পরীক্ষা দিতে পারেন না। তারা পরীক্ষা দিয়েছে কিন্তু অবতীর্ণ হতে পারেননি। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলেন, ডাকসু নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, তারা যাদেরকে রিপ্রেজেন্ট করেছে সেখানেই তারা মনে করেন যে তাদের প্রতিনিধিত্বটাকে স্পষ্ট করতে পারেন না, যেখানে কম্পারেটিভলি, তাই না? কিন্তু সেখানে তারা পারেনি। কেন পারেনি? ওই যে হাম্বরা ভাব, যেটা অহংকার, অহমিকা পতনের কারণ হয় কিন্তু সেই দিক থেকে। তবে তাদেরকে আন্ডারমাইন আমি করছি না, আমি জাস্ট ওইটুকু বলি, দুঃখ থেকে, ফ্রাস্ট্রেশন থেকে এই কথাটা বলেছি। আমি প্রতীকের বরাদ্দের বিষয়টা আমি কিন্তু আপনাদের টিভির স্ক্রলেই দেখেছি, প্রতীক কিন্তু বরাদ্দ দেওয়া হয়নি। ইসি থেকে বলেছে যে না, এখনও এই ধরনের কোনো প্রতীক বরাদ্দ না, এই ধরনের কোনো প্রতীক কিন্তু তারা এই করেনি। এটা জাস্ট আমি কিছুক্ষণ আগে আপনার যখন ওই গেস্ট রুমে অপেক্ষা করছিলাম, না এখনো নেওয়া হয়নি, এখন না বরাদ্দও না, নেওয়াও হয়নি, এখনো নেওয়া হয়নি। আমার কথা হচ্ছে যে নেওয়া যদি হয় কোনো একটা, এই যে শাপলা কলি, এনসিপি শাপলা চেয়েছে, তার সঙ্গে মনে করেন যে এটা একটু কোইনসাইড করে যায়, এটা একটা কোইন্সিডেন্স। কি শাপলা আমি দিতে পারবো না, তার আগে মাহমুদুর রহমান মান্না ভাইয়ের নাগরিকত্ব চেয়েছিল, তখন তারা দেয়নি, এবং যেহেতু আগে দেননি, ওনার কিন্তু লেজিটিমেট এক্সপেকটেশন, যদি দিতে হয় তাহলে ওনাকে আগে দিতে হবে। আপনি একটা নির্বাচন কমিশন, একটা নিরপেক্ষ সাংবিধানিক একটা কমিশন, যদি দিতে হয় তাহলে আপনি কিন্তু এই
মাহমুদুর রহমান মান্না সাহেবের দলকেই দিতে হবে, সে সবগুলো কারণে তারা সংবাদ পাচ্ছেন মাধ্যমে না। আসলে প্রকাশিত কিন্তু হয়েছে এই যে নির্বাচন শাপলা কমিশনের কলি নতুন প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে শাপলা কলি। যুক্ত হয়েছে জি। বলছে, কিন্তু যাই আমি জানি না, আমি যেটা স্ক্রলের মধ্যে আমি দেখেছিলাম জি, যে মানে এখনো হয়নি। এনিওয়ে, আমরা সেই বিতর্কে না গিয়ে, ঠিক আছে আমি একটা কথা বলি, যদি করে থাকে নির্বাচন কমিশন, তাহলে শাপলা কলি কেন করলেন? এটা তো শাপলার সঙ্গে আপনার এই হয়, আপনি হয় দিবেন শাপলা, না হলে আপনি শাপলা কলিও যুক্ত করবেন না, আপনি তাদেরকে কলিতে রেখে দেন, ফুটায় ফেলেন একবারে, নিয়ে ওরা তো নিজেরা ফুটতে পারছে না, একবারে ফুটিয়ে দেন। মানে এটা আমি বুঝিনি, এটা তো একটা হাস্যস্কর একটা বিষয়, এটা একটা হাস্যস্কর বিষয়, কারণ এই যে প্রতীক দিলেই আপনার সব কিছু হয়ে যাবে এমন কোনো কিছু না। আমরা সবসময় বলি না যে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আপনার এই যে শাপলা নিয়ে গেলেই জিতে যাবে, তাই না? এটা আমার মনে হয় না যে এমন কোনো বিষয়। তাছাড়া শাপলা প্রতীকটাও বাংলাদেশে অত কেন এই বিতর্ক এখনো পরিচিত আসলে না। শেষ হচ্ছে না? এই আমি জানি না প্রতীকের পদ্ম বিষয়ে। আছে কিনা, পদ্ম নাই, পদ্ম না থাকলে পদ্ম দিয়ে দেন, পদ্ম আর শাপলা দেখতে একই রকম বিজেপি আছে। হয়ে যায়, হ্যাঁ, বিজেপি হয়ে যায়। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, না নৌকা আপনার যে কি বলে, এনিওয়ে এই বিতর্কের মধ্যে না গিয়ে আমি একটা কথা বলি। মূল কথাটা হচ্ছে যে আমরা এই এতক্ষণ ধরে তো অনেকক্ষণ আলোচনা করলাম যে সাংবিধানিক অনেকগুলো বিষয়ের মধ্যে আপনার যে পরিবর্তনের কথা, সংশোধনের কথা বলা হচ্ছে। সংসদ না থাকলে সেটা কোনোদিন মনে করেন যে কার্যকর হবে না। আগামীকাল যদি করে, আমি আগামীকাল কোর্টে যেতে পারবো, আমি সেটার লিগ্যালিটি, কনস্টিটিউশনালিটি চ্যালেঞ্জ করতে পারবো। এটাতে বরং আপনার এই যে একটা হচ্ছে যে রাজনৈতিক বিতর্ক, রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব, অন্তর্বর্তী সরকারের সঙ্গে মানুষের দূরত্ব বাড়বে, রাজনৈতিক দলগুলোর মধ্যে মনে করেন যে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে, যে স্পিরিট নিয়ে আন্দোলন হয়েছিল, এত মানুষ খুন গুণ হয়েছে, সমস্ত কিছু আপনার বিসর্জন যাবে। সেই দিক থেকে আমি মনে করি যে এই বিতর্কগুলো এড়ানো সরকারের দায়িত্ব। ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই। ইসি থেকে বলা হচ্ছে কোনো চাপে পড়ে তারা শাপলা কলি অন্তর্ভুক্ত করেনি। যদি তাই হয়ে থাকে, কোনো চাপে না পড়ে তারা অন্তর্ভুক্ত করেনি, তাহলে শুরুতে আসলে দিল না কেন? কারণ নির্দেশের জন্য কি অপেক্ষা করছিল কিনা? যেহেতু এনসিপির পক্ষ থেকে সবসময় একটি অভিযোগ ছিল যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে, তাদের অনেক কিছু নিয়ে তারা অভিযোগ তুলেছেন, তাহলে শুরুতে কেন দেয়া হলো না? এখানে একটা ইগোর লড়াই হচ্ছে মনে হয়। যেমন ধরুন প্রতীক নিয়ে এত আলাপ, আমেরিকায় তো প্রতীক দিয়ে নির্বাচন হয় না, কিন্তু ডেমোক্র্যাটদের তাদের একটা সিম্বল আছে, সেটা হচ্ছে গাধা। মানে রিপাবলিকানদের হাতি, ওদের গাধা। ডেমোক্রেটরা নিজেদেরকে মানে গর্বের সাথে, এবং তাদের খুব সুন্দর ব্যাখ্যা আছে কেন। তো এখন বাংলাদেশে কাউকে গাধা প্রতীক দিলে বলবে না, হবে না। আসলে মূল হলো কাজ, কিন্তু শাপলা তারা চেয়েছেন এবং নির্বাচন কমিশন প্রথম দেবেন না বলেছেন। এটা একটা ইগোর ক্ল্যাশ হয়েছে, একটা সংকটও আছে আসলে। এনসিপি চাইছে, শাপলা পরিচিত, তারা যে শাপলাটা চায়। ইনফ্যাক্ট আমাদের জাতীয় প্রতীকে আরও অনেক কিছু আছে, ধানের মানে সিঙ্গেল শীষ আছে, পাটপাতা আছে, তারা আছে, কিন্তু চোখে শাপলাই দেখা যায়। তো শাপলা মানুষের কাছে পরিচিত করানো সহজ হবে, কঠিন হবে না, এটা সুবিধা আছে। সমস্যা হচ্ছে এই নির্বাচন কমিশনকে নানানভাবে ইললজিকলি অ্যাটাক করেছিলেন তারা। যেমন ধরুন ইশরাক হোসেনকে মেয়র কেন ঘোষণা করা হলো, সেটা নিয়ে ইশরাক হোসেন ফাইট করছেন আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার সাথে। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে এনসিপি, মানে আমরা বলি আর কি, কিন্তু ওনারা না এগুলো করে প্রমাণ করে দেন এটা এনসিপি। ওনারা এরপর গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়েছিলেন। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া মানে নির্বাচন কমিশন নিউট্রাল না, ইত্যাদি ইত্যাদি। সো নির্বাচন কমিশন তাদের অবস্থানটা রাখলো, কারণ এটা তালিকায় ছিল না। আচ্ছা, ওনারা বলছেন দিতে হবে তালিকায় এনে। তারপর এখন সমস্যা কোথায় বাঁধবে? যেহেতু দীর্ঘ সময় ফাইট চললো, নির্বাচন কমিশন যদি পুরোটা মেনে নেয়, এখন কেউ যদি প্রশ্ন করে নির্বাচন কমিশন একটা দলের কাছে চাপে নত হয়ে গেল, এই নির্বাচন কমিশন নির্বাচন করবে কীভাবে? মানে আপনার একটা প্রতীক নিয়ে একটা দলের সাথে ফাইট করতে পারেন নাই, সামনে তো নির্বাচন, প্রত্যেকটা দল ক্ষমতার লড়াইয়ে নেমে যাবে। সো এই অথর্ব নির্বাচন কমিশন দিয়ে কী হবে? নির্বাচন কমিশনেরও তো কিছুটা পাওয়ার দেখাতে পারতে হবে। এদিকে তাদেরও নির্বাচনের আগে তারা দেখাতে চাইবেন এবং সাথে সাথে ঘোষণা করবেন যে আমরা বিজয় নিয়ে এসেছি। এই হচ্ছে দুই পক্ষের ইগোর প্রশ্ন। আমার কাছে কিন্তু মানে শাপলার কলি খারাপ অপশান ছিল না। মানে এটাকে শিশু করছে, তো আমরা যদি সব খোঁজা শুরু করি, মানে কাঁঠালের তাৎপর্য খোঁজা শুরু করি, কাঁঠাল মার্কা আছে, যে কাঁঠাল বলতে কি আমাকে এত মোটা বুঝিয়েছে, মানে আমি জানি না। এইগুলো খুবই অপ্রয়োজনীয় বিতর্ক। একটা আন্ডারস্ট্যান্ডিং হোক। আবার আমি এটাও বলে রাখি যে প্রস্ফুটিত যে শাপলা চাওয়া হচ্ছে, বিশেষ করে নাগরিক ঐক্য যেহেতু তার ডিমান্ডের ব্যাপারে তার ইয়েটা সরিয়ে নিয়েছে, এটা দিয়ে দিলেও সমস্যা নেই। ডক্টর হেলালুদ্দিন, একটু সংক্ষিপ্তভাবে আপনার কাছে জানতে চাই, ইসির এই যে নতুন করে শাপলা করে অন্তর্ভুক্ত করে আসলে পরিস্থিতি আরো ঘোলাটে করছে কিনা? যেহেতু এখনো এনসিপি আপোষহীন, ওরা আসলে এই শাপলা কলিতে সন্তুষ্ট না, ততটাই আসলে জানা গেছে। ইতিবাচক হলো নাকি নেতিবাচক হলো? না, এটা আসলে আমি ডাক্তার জায়েদ ভাইয়ের সাথে একটু এরকমই মনে করছি যে সরাসরি মেনে নিলেও
ইসির জন্য একটা হয়ে যাচ্ছে, তারা যেহেতু প্রথমে ডিনাই করে দিয়েছে, আবার এনসিপিও তারা সেটা একটা দাবি দিয়েছে যে আমাদের এটা দিতে হবে, মাঝামাঝি একটা অবস্থান নিয়েছে। আমার মনে হয় যে এটা একটা বিতর্কটা নিরসন হয়ে যাবে। আমি অসীম ভাইয়ের একটা কথা বলতে যে এই যে এনসিপি যেমন ছাত্র মানে সংসদ নির্বাচনে ভালো করতে পারে নাই, ছাত্র দলও কিন্তু ভালো করতে পারে নাই। এই জন্য আগামীতে আমাদের জাতির দিকে আমাদের খেয়াল রাখতে হবে, তারা যেটা ভালো মন্দ যাচাই বাছাই করে কিন্তু সিদ্ধান্ত নিবে। শুধু একটা আমরা মানে পুরাতন দল বা আগের থেকে এত ছিলাম এগুলো কিন্তু এখন সামনে খুব হিসেব নিকাশ করেই জনগণ সিদ্ধান্ত নেবে। তো এনসিপির এই বিতর্কটাও আমরা মনে হয় যে হয়ে যাক, আমরা এটা কামনা করি, এবং সুষ্ঠু একটা নির্বাচনের দিকে এগিয়ে যাক, এটাই আমরা কামনা করি। সেই কামনা সবারই আছে। আরেকটু জানতে চাই এই প্রসঙ্গেতেই যে নতুন দল দেখে কলি দেওয়া হলো এমন কি কিনা কোনো ব্যাপারটা হলো কিনা, যেহেতু এনসিপির যে সামান্তা শারমিন তিনি বলেছেন যে নতুন দেখে তাদেরকে এই প্রতীক দেওয়া হচ্ছে, কেন? না, এরকম কি কিছু দেখছেন একটু কিনা? বললাম তো যে না, এখন মনে করেন যে শাপলা প্রতীকটা এখানে নাই, কমিশনের নাই, জি। এরপরে তারা একটা অস্বীকার করে ফেলছে। এখন আবার যদি তাদের চাপের মধ্যে দিয়ে দেয় তাহলে তো এটা তাদের একটা হয়ে যায়, কেমন এটা একটা তাদের জন্য ডিসক্রেডিট হয়ে যায়, নথি স্বীকার করে। তো সেই দিক থেকে তারা চেয়েছে, এদিকে তারাও শাপলার কিছু অংশ পেল, এই দুইটা একটা মিউচুয়াল হয়ে যাবে আশা করি। জি, নিশ্চয়ই আমাদের সেই প্রত্যাশা আছে যে মিউচুয়াল কিংবা এই বিতর্ক নিরসন হয়ে যাতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা জাতির কাছে উপহার দিতে পারি। আপনাদের তিনজনকে আজকের রাজকাহনের সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।